বৈঠক হয়েছে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এদিকে এবার উপদেষ্টা আসিফ মাহমুদ ১৭ কোটি টাকা ঘুষ খাওয়ার অভিযোগে ডক্টর ইউনূসও ফেঁসে গেলেন। সকল সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়ে। সেনাপ্রধান এবার ভয়ঙ্কর রূপ নিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক চাপা সাথে। আসিফ নাহিদরা কট খাইছে, এইটা ওরা যতই নিয়ে বিনিয়ে বলুক, ওরা অনেক জনপ্রিয় হতে পারে, ওদের ফ্যান ফলোয়ার থাকতে পারে, এগুলো অস্বীকার করতে পারবে না ভাই। আসিফ মাহমুদ ঘুষ খায়, মাথা পিছু 50 লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু আজকের এই ছাত্র জনতার সেই যে আবেদন, তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা, সেটাও আমার কাছে মনে হচ্ছে নতুন করে আবার ভেঙে পড়তে শুরু করেছে। যদিও বাস্তবতা অনেক কঠিন, ভবিষ্যৎ প্রমাণ করবে যে কে কোন জায়গায় যাচ্ছে। বাংলাদেশের জনগণ সবসময় আপসহীন মানুষদের পক্ষে থাকে। ডক্টর ইউনূসের একটা বিদেশ প্রীতি আছে, সবসময়ই আছে। 2 কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয়। আচ্ছা, এই জানোয়ার জানে না যে উনি আন্তর্জাতিক অঙ্গনে কত বেশি ফেমাস এবং সম্মানী ব্যক্তি, যাকে প্রায় বিশ্বের 200টা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। সেই মানুষটা ইংরেজি বলবে না নাকি বাংলায় বলবে? আপনারা বলেন। সমন্বয়কদের নিয়োগ বাণিজ্য, যেটি কিনা ইতিমধ্যে আপনার মারাত্মক আকারে ইতিমধ্যে সেটি ধারণ করেছে, তবুও তারা কিন্তু লুট করার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ তারা জানে যে এই রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব নয়। এই জন্য তারা কি করতেছে, এখন তারা বিভিন্ন জায়গা থেকে নিয়োগ বাণিজ্য, বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি। রিমান্ডে নিলে বোঝা যাবে যে এর সাথে সমন্বয় ছাড়া তারা কি জড়িত আছে কিনা। আমরা মনে করি তিনি তাদের কাছে দুর্বল, আর যদি দুর্বল হয়ে থাকেন তাহলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এক হাতে অনেক কিছু তাকে সামলাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা হারিয়েছে, তো ক্ষমতা হারানোর পর নানানভাবে পলিটিক্যালি সরকারকে ডিস্টারবেন্স করবে, এটাই বাস্তব। আর এই জায়গায় বিএনপি যদি ক্ষমতা হারাইতো, জামাতও হারাইতো, এরকম একদম হাতের মুঠ থেকে একটা জিনিস সরে গেল, সো এটার তো একটা জ্বালা পোড়া থাকবেই, তাই না? এর পাশাপাশি আপনি দেখেন যে মার্কিন যে গোয়েন্দা প্রধান ভারতে আসলো, তার যে বক্তব্য, সেইটাকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার। দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মব জাস্টিস, আইন শৃঙ্খলার পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনো অনেক জায়গায় অনেক কিছুই সামলাতে বেগ পেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কথা ছিল সেনাবাহিনী খুব বেশি দিন মাঠে থাকবে না, কিন্তু বর্তমান সিচুয়েশনকে কাভার করতে হলে পুলিশের বিপরীতে সেনাবাহিনীর অবস্থানটাই আসলে শক্তিশালী। রাইট নাও আজকে আমরা দেখছি যে চেকপোস্ট থেকে আস্ত পুলিশে ডাকাতরা তুলে নিয়ে গেছে। বিষয়টা আপনি বুঝতে পারছেন যে কোন লেভেলে পুলিশের প্রতি মানুষের ভয়টা ভেঙে গেছে। এই সার্বিক পরিস্থিতিকে কন্ট্রোল সহ আগামী নির্বাচন ইস্যুতে একটা বিশেষ বৈঠক হয়েছে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আর আমাদের সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর, তারা একটা সংবাদ বিজ্ঞপ্তিতে আপনার এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান এই সাক্ষাতে দেশের চলমান সামগ্রিক পরিস্থিতি, নিরাপত্তা অবস্থা এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। আর সেনাবাহিনীরও মাঠে থাকার যে মেয়াদকাল, সেটা গেল 2 থেকে 3 দিন আগে বর্ধিত করা হয়েছে আরো 2 মাসের জন্য।
পাশাপাশি দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি যেটা হচ্ছে স্থিতিশীলতা। এই স্থিতিশীলতা এই মুহূর্তে বাংলাদেশে খুবই প্রয়োজন। আর স্থিতিশীলতার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, প্রত্যেকের মাঠে থাকাটাই আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে সরকার। এর পাশাপাশি সেনাবাহিনী কর্তৃক গৃহীত এই যে মাঠে আছে বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন পদক্ষেপ নিয়েও আপনার সেনাপ্রধান ডক্টর ইউনূসের সাথে বিষয়গুলো নিয়ে আলাপচারিতা করেন। সেনাপ্রধান সাম্প্রতিক সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সফর করেছিলেন, সেই বিষয়েও প্রধান উপদেষ্টাকে তিনি জানিয়েছেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নির্বাচন সময় পর্যন্ত বা এর পরবর্তী যে সময়কাল আছে ওই সময়কালে সেনাবাহিনীকে কি করতে হবে, কিভাবে মার্কেট বা দেশকে পরিচালিত করতে হবে রাইট নাও, এ সকল ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি আশা করেছেন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব নিষ্ঠার সাথে তারা পালন করবে। তো এই বৈঠকটা খুব যে বেশি গুরুত্বপূর্ণ আবার খুব যে বেশি গুরুত্বহীন তাও না, কারণ আমরা দেখেছি গেল 7 মাসে সম্ভবত প্রতি 2-1 মাস পরপরই সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা তাদের মধ্যে বৈঠক হয়, যেহেতু আইন শৃঙ্খলার একটা বিশাল দায়িত্ব সেনাবাহিনীর উপর। সো এই জিনিসগুলো নিয়ে সম্ভবত দুইজনের মধ্যে আলাপ আলোচিত হয়। আর সেনাপ্রধানকে নিয়ে নানান যে বক্তব্য আছে বা প্রোপাগান্ডা আমরা ধরতে পারি, কেউ কেউ বলছেন সত্যি, কেউ প্রোপাগান্ডা, আবার আমরা ধরে নিচ্ছি যে সেনাপ্রধানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এগুলো নিয়েও ডক্টর ইউনূস বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নির্বাচন আমার ধারণার যে ডিসেম্বরে দিয়ে দিবে, কারণ আজকে ডক্টর ইউনূস একটা নিউজ আসছে সমকালে যে তিনি বলছেন যে পুলিশকে জরুরি নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের জন্য নির্বাচনকে সুষ্ঠুভাবে মাঠ পর্যায়ে আপনার কেবল যে কন্ট্রোল করা হয় অথবা দিক নির্দেশনা যা আছে সবকিছু মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন হবে। আর পূর্ব ঘোষণা অনুযায়ী সেনাপ্রধানের তিনি বলছিলেন যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে, এরপরে তারা ব্যারাকি। নমস্কার, সালামু আলাইকুম ভাইজানেরা। আজ ওয়াশিংটন ডিসি থেকে ইউনূস সাহেবকে পুরো ধুয়ে দেয়া হয়েছে। আমেরিকার একটি বিখ্যাত ম্যাগাজিনে ইউনূস সাহেবকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প আজ যা লিখিয়েছেন, হ্যাঁ লিখিয়েছেনই বলবো, কারণ ক্ষমতা নেই ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া এরকম কিছু লেখা বাংলাদেশের একজন নোবেল বিজয়ীর সম্বন্ধে। তো ট্রাম্প সাহেব আমেরিকার বিখ্যাত একটা ম্যাগাজিনে ইউনূস সাহেবকে নিয়ে আজ যা লিখিয়েছে, আর সেই খবর প্রকাশ হওয়ার পর এখন যা কিছু আপনাদের জন্য নিয়ে এসেছি, এগুলো শোনার পর আপনারাও আশ্চর্য হয়ে যাবেন যে সত্যি শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য আমেরিকা এখন ঠিক কতটা প্রস্তুত। আর সেই জন্যই আজকের এই ভিডিওটি আমি করজোড়ে নিবেদন করব, শেখ হাসিনা বিরোধী যে সমস্ত জনগণ আছেন আপনাদেরকে সম্মানের সাথে বলছি, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই তথ্যগুলো বাংলাদেশে ইউনূস নিয়ন্ত্রিত মিডিয়া আপনাদের সামনে উপস্থাপন করবে না, কিন্তু এগুলো তো সত্য। এগুলোর টাইটেল সার্চ করে আপনারা এই ওয়াশিংটন ডিসির এই এক্সামিনার, এই পত্রিকা, এই যে ওয়াশিংটন এক্সামিনার, এই ম্যাগাজিনে গিয়ে আপনারা নিজেরাই পড়ে আসতে পারবেন আমার মুখ থেকে বার হওয়া প্রতিটি কথা সত্য নাকি ভুয়া। কিন্তু যদি সত্য হয়ে থাকে তাহলে এগুলো তো আপনাদের জানা দরকার না, যে আমেরিকা ঠিক এখন কত পরিমাণ শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে এবং আপনাদের ইউনূস সাহেবকে ঠিক কী পরিমাণ খাদে ফেলার জন্য আমেরিকা প্রত্যেকটা গুটি সাজাচ্ছে। তো সেই জন্যই করজোড়ে আপনাদেরকে নিবেদন করলাম যে এই ভিডিওটি অবশ্যই শেখ হাসিনা বিরোধী সকল জনগণ যেন খুব মনোযোগ দিয়ে দেখে। দর্শক বন্ধুরা, গত 3-4 দিন আগের ঘটনা, তুলসী গাবার্ড ভারতে আসলো, বাংলাদেশের বিরুদ্ধে দুটো কথা বলল যে বাংলাদেশে এরকম চরমপন্থার উত্থান হচ্ছে। আর সেই কথাটা বলার পরপরই মধ্যরাতে উঠে ইউনূস সরকার তুলসী গাবার্ডের বক্তব্যের বিরোধ
বিরোধিতা করলো এবং তার বিরূপ একটি প্রতিক্রিয়া জানালো, কারণ তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। সেই জন্য রাত 2টোর সময় ফেসবুকে পোস্ট দিতে হয়েছিল। কিন্তু রাত 2টোই যখন ফেসবুকে পোস্ট দেওয়া হলো ইউনূস সরকারের তরফ থেকে, পরের দিন দুপুর হতে না হতেই, মানে গতকাল দুপুর হতে না হতেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরও একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সেও প্রতিবাদ জানিয়ে দিল যে আমিও ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে নিয়ে সেটার একই দৃষ্টিভঙ্গি আমিও পোষণ করি। জবাব দিয়ে দেয়া হলো। আর সেই জবাব শেষ হতে না হতে আজ আবার আমেরিকার একটি বিখ্যাত ম্যাগাজিনে বিশাল কিছু লেখা হয়েছে ইউনূস সাহেবকে নিয়ে। এই তুলসী গ্যাবার্ড যে ভারতে এসে মাত্র 2টো কথা বলেছিল যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে, কিন্তু এই ম্যাগাজিনে যা লেখা হয়েছে সেটা আরও অনেক কিছু। ইউনূস সাহেব কিভাবে এই জঙ্গিবাদকে সমর্থন করছে, কোন কোন জঙ্গিবাদ বাংলাদেশে এখন উত্থান হয়েছে, কিভাবে হয়েছে, কত রকম চক্রান্ত হচ্ছে, সব একেবারে কলমে লিখে পুরো একেবারে তছনছ করে দিয়েছে ইউনূস সাহেবের পুরো আন্তর্জাতিক স্তরে তার যে ইজ্জত মান সম্মান যা কিছু ছিল সব কিছু বিলুপ করে দিয়েছে। দর্শক বন্ধুরা, এই খবরটি শুরু করার আগে একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদেরকে। ওয়াশিংটন এক্সামিনার একটি রাজনৈতিক সাংবাদিকতা প্রকাশনা, যা ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি প্রকাশনা। প্রথমে এটি একটি দৈনিক সংবাদপত্র ছিল, কিন্তু 2013 সালে এটি সাপ্তাহিক ম্যাগাজিনে রূপান্তরিত হয়। আর এটি বিশেষত যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতি, সরকার এবং প্রশাসনিক বিষয়ে সংবাদ প্রকাশ করে। আর যেহেতু এটা ওয়াশিংটন ডিসি থেকে পরিচালিত হয়, ডিসি আর এই ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী এবং দেশটির গুরুত্বপূর্ণ সকল সরকারি দপ্তরগুলো এখানেই রয়েছে। সকল সরকারি দপ্তরের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ওয়াশিংটন ডিসি। আর সেখান থেকেই ওয়াশিংটন ডিসি ভিত্তিক যখন এটা, তাহলে বুঝতে পারছেন এই ম্যাগাজিনের যে গ্রহণযোগ্যতা সেটা কতটা। এর পরবর্তী আরেকটা যে বিষয় আপনাদেরকে একটু পরিচয় করাতে চাই সেটা হচ্ছে এইটা, আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট AIE। এটা একটা বেসরকারি অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক যা 1938 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটাও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ওখান থেকেই কার্যক্রম পরিচালিত হয়। আর এই যে ব্যক্তিকে আপনারা দেখছেন ইনিও একজন আমেরিকান, ইনি হচ্ছেন মাইকেল রুবেন। তো এনাদের পরিচয়টা একটু করা জরুরি, কারণ যাতে আপনারা এই খবরটা পুরোপুরি উপলব্ধি করতে পারেন যে কোথা থেকে ছাপা হয়েছে, কে লিখেছে, কি বৃত্তান্ত, এই সমস্ত কিছু যাতে বুঝতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই খবরে যাওয়ার আগে কয়েকটা টুকরো খবর খুব জলদি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। সময় খুব কম, তাই বেশি বিশ্লেষণে যাব না, খবরগুলো শুধু ঝাঁটাঝাট আপনাদের সামনে রেখে যাব। আজকে প্রতিদিনের মতো যেমন তাদের ভাত খাওয়ার আগে একবার করে আওয়ামী লীগকে মনে করতে হয়, তো সেরকমই আজকে আবার আমাদের নাহিদ ইসলাম সাহেব উঠে এসে তিনি বলছে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ আমরা করতে দেব না। মানে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এটাই তাদের এবং তাদের সরকারের প্রধান কার্যক্রম। কিন্তু এখনো পর্যন্ত দেশের স্কুলে ছাত্রদের হাতে বই পৌঁছায়নি। আজকের খবর 18ই মার্চের খবর কি হচ্ছে, 10 দিনের মধ্যে শিক্ষার্থীদের বই না দিলে NCTV ঘেরাও করা হবে। মানে তাদের সরকার এখনো ছাত্রদের হাতে বই পৌঁছাতে পারেনি, আর তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যস্ত। আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো কাজ নেই। পরবর্তী খবর দেখুন, এখন ইউনূস সাহেব কাতারের কাছে সাহায্য চেয়েছে। মোহাম্মদ ইউনূস কাতারের রাষ্ট্রদূত, তার কাছে দেখা করে কাতারি ব্যবসায়ীদের তার দেশের সুযোগ খোঁজার আহ্বান জানিয়েছে। খুব ভালো কথা, কিন্তু আমি কেন বলছি, কারণ এর মধ্যে অনেক বড় একটা ব্যাপার লুকিয়ে আছে।
ইউনূস সাহেব কিছুদিন আগে দাভোসে গিয়েছিল। কেন গিয়েছিল? দাভোসে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা আসবেন, ওনাদের সাথে বার্তালাপ করে সেই সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে বাংলাদেশে আহ্বান জানাবেন যে বাংলাদেশে ব্যবসার জন্য একদম পরিবেশ পুরো তৈরি, আপনারা আসলেই সমস্ত ব্যবসা শুরু হবে, আপনাদের প্রতিষ্ঠান সব বাংলাদেশে শিফট করুন। দাভোসে গিয়ে মিটিং করে আসলো। এইবার চায়নাতে যাচ্ছে, চায়নাতে গিয়েও তিনি মানে প্রেস সচিব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে চায়নাতে গিয়ে প্রথম অগ্রাধিকার হবে চায়নার সমস্ত কোম্পানি যেন বাংলাদেশে তাদের ফ্যাক্টরি সেট আপ করে। এদিকে আমাদের পাকিস্তানের সাথে বিরাট একটা ব্যবসায়িক লেনদেন হচ্ছে, মানে চারিদিক থেকে তিনি এত রকম কোম্পানিকে ডাকছে ব্যবসা করার জন্য, সমস্ত দেশকে ডাকছে, কিন্তু এত দেশ ডাকা সত্ত্বেও কেউ আসছে না। আর সেই না আসার কারণ হচ্ছে এখন তিনি কাতারের মানে আমিরের কাছে সাহায্য চাইছে যে আপনার দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে এখানে ডেকে পাঠান। কেন? এক চায়না যদি আপনার দেশের সমস্ত ফ্যাক্টরি সেট আপ করে দেয়, এইটুকু তো দেশ, কতগুলো দেশের ব্যবসা প্রতিষ্ঠান আপনি এখানে সেট আপ করাবেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি চারিদিকে হাত পা মারছেন এবং অনেক বড় বড় কথা বলছেন, এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু কাজের বেলায় এই ক্যাচ কলা। সেই জন্য এখন বাধ্য হয়ে কাতারের কাছে পর্যন্ত গিয়েছে যে অফিস সেট আপ করান। চলুন আগে। আচ্ছা, আজকের খবর 19শে মার্চ জয়পুরহাটে মামলা নেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, গ্রেপ্তার 5। এই খবরটি আমি এই ভিডিওতে কেন কভার করছি? কারণ ওই হচ্ছে সেই একটা মিশন, মনে আছে তো? কি মিশন? আমিও ভুলে গিয়েছি। কি মিশন? মিশনটা হচ্ছে ডেভিল হান্ট, মনে আছে তো? সেই ডেভিল হান্টটাকে কাউন্টার করার জন্য এই খবরটা দেখা আজ আমাদের খুব জরুরি। এই খবরটা যদি কি হয়েছে সংক্ষেপে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এক ব্যক্তি, জয়পুরহাটের এক ব্যক্তি একটা জমি কিনেছে, বড় একটা জমি কিনেছে। এবার সেই জমিটার যে দলিল সংক্রান্ত যে কাজ, যে অফিসে সেই কাজ হয়, তো সেই দলিল বানাতে সেই অফিসে গিয়েছে। এবার সেই অফিসে দলিল বানাতে যাওয়ার পর বিএনপির নেতারা তার পদে পদে গিয়ে তাকে বলছে যে চাঁদা দাও, তুমি এত বড় একটা জমির দলিল বানাচ্ছ, মালিক হচ্ছ, আমাদেরকে এত টাকা চাঁদা দাও। তো যখন সেই জমির মালিক বলে যে আমি চাঁদা দেব না, তখন এরা দাদাগিরি শুরু করে, এই বিএনপির এই লোকজনেরা দাদাগিরি শুরু করে যে কেন চাঁদা দেবা না। এই বাগবিদণ্ডা শুরু হলে এক পর্যায়ে এই বিএনপির দুষ্কৃতীরা এই জমির মালিককে এবং তাদের সাথে থাকা তার আত্মীয়দেরকে বেধড়ক পেটাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এই জমির যে মালিককে পেটানো হয়েছে তাদেরকে হাসপাতালে পাঠায়। এবার ওই জমির মালিকের তরফ থেকে তার পরিবারের কয়েকজন থানায় গিয়ে বিএনপির এই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। আর পুলিশ কেন তাদের এই মামলা নিয়েছে, এই অভিযোগে গতকাল ইফতারের আগে বিএনপির কয়েকশো লোকজন ওই জয়পুরহাট থানায় গিয়ে থানায় হামলা চালায়। আর এই হামলাতে কয়েকজন পুলিশ মাথা পুরো ফেটে গিয়েছে, দুমদাম কেলানি খেয়েছে বিএনপির এই লোকজনের কাছে। থানায় ঢুকে বিএনপির লোকজন হামলা চালিয়েছে। কেন? পুলিশ মামলা নিয়েছে এই জন্য। আর মামলাটা কেন হয়েছে? কারণ তারা চাঁদা চাইতে গিয়েছিল। এমনকি থানায় ঢুকে পুলিশের গাড়ি টাড়ি ভেঙে চুরে দিয়েছে। রিপোর্টটা পড়ে আসবেন। সুতরাং এইবার তাহলে কি হবে? এখন ডেভিল্যান্ড হবে না ইউনূস সাহেব, ভণ্ড প্রতারক ইউনূস সাহেব এখন ডেভিল্যান্ড হবে না। আওয়ামী লীগের বাড়িতে ডাকাত ঢুকেছিল, ডাকাতদের ধরার কারণে ডেভিল্যান্ড শুরু হয়ে গিয়েছিল। এখন বিএনপির নেতারা আপনার পুলিশকে বেধড়ক মেরে ফাটিয়ে চুটিয়ে দিয়েছে, থানায় গিয়ে গাড়ি ভাঙচুর করে এসেছে। কই এখন আপনার বুড়ো হাড়ে কতটা দম আছে একটু দেখান দেশবাসীকে। এখন একটা অন্য ডেভিল হান্ট শুরু করেন আর এই বিএনপির নেতাদেরকে সব ধরে জেলে ভরেন। দেখি আপনার বুড়ো হাড়ে কতটা মর্যাদা আছে এখনো পর্যন্ত। চলুন আগে যাই, এবার একটু ইসরায়েলের খবরের দিকে যাব। গতকাল মধ্যরাতে ইসরায়েল গাজাতে হামলা করে 400 মানুষকে মেরে দিয়েছে। এখানে কে ঠিক, গাজা ঠিক, হামাস ঠিক, ইসরায়েল ঠিক, ওসব বাগবিদণ্ডায় আমরা যাব না, সে খবর না এটা। সুতরাং খবরটা হচ্ছে 400 মধ্যরাতে হামলা করে 400
মানুষকে মেরে দিয়েছে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও। এবার এই যে আর এক বুড়ো ভামের কথায় আসুন। এই যে হামলাটা হয়েছে, এই হামলাতে গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হয়েছে জাতিসংঘের মহাসচিব। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এছাড়া ইসরায়েলি হামলায় ক্ষুব্ধও হন মহাসচিব। মানে এই বেলায় 400 জন মারা গিয়েছে, এর আগে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, যুদ্ধ বিরতি থাকা অবস্থায় এত কিছু হয়ে গেল। এখন ঠিক ভুলে আমি যাচ্ছি না, জাতিসংঘের কাজ কি? শান্তি প্রতিষ্ঠা করা, তাই না? কিন্তু তিনি কি করছে এখানে? তিনি করছে ক্ষুব্ধ হচ্ছে, তারপরে হচ্ছে মর্মাহত হচ্ছে, এর বেশি আর কিছু হতে পারছে না। কারণ ওই যে মাইনে টাইনে পায় সব তো কাট হয়ে যাবে। অথচ একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে একদল জঙ্গি রাস্তায় নেমে দেশকে অতিষ্ঠ করে তোলায়, সেই দেশের প্রধানমন্ত্রী যদি কিছু অ্যাকশন নিয়ে থাকে, সেটার সময় এই অ্যান্তনিও গুতেরেসের টিম সেই দেশে গিয়ে একেবারে পুরো প্রতিবেদন পাবলিশ করে দিল যে এই হয়েছে, সেই হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। খুব ভালো, আমি সেটার বিরোধিতা করছি না যে এই গুতেরেস সাহেব তার টিম পাঠিয়ে বাংলাদেশে কেন প্রতিবেদন প্রকাশ করেছে। খুব ভালো, তাদের কাজ এটা। কিন্তু এখন এই যে এত কিছু হচ্ছে, এই যে 400 মানুষকে মারার পর এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছে যে কেবলমাত্র শুরু। সেখানে এই বুড়ো ভাম কি করছে? ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। কারণ এখন গাজায় যাক, গিয়ে তার টিম গাজায় গিয়ে একটা প্রতিবেদন পাবলিশ করুক, যেমন বাংলাদেশে করে গিয়েছে। বাংলাদেশে তো সামান্য 200-500-1000 উগ্রবাদী যারা দেশকে অশান্ত করতে এসেছিল, তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নিয়েছে। এই তো এখানে তো কয়েক হাজার মানুষ মারা গিয়েছে, গতকাল রাত্রেও 400 মারা গিয়েছে। কই এখন অ্যান্তনিও গুতেরেসের কত ক্ষমতা ইসরায়েলে বা গাজায় বা পার্শ্ববর্তী কোনো দেশে গিয়ে রিসার্চ করে একটা প্রতিবেদন পাবলিশ করুক যে এই হয়েছে, এত মানুষ এই হয়েছে, সেই হয়েছে, এক্ষুনি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে হবে। যেমনটা বাংলাদেশের বেলায় তিনি করে গিয়েছেন যে শেখ হাসিনাকে এই দণ্ড দিতে হবে, এরকমভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চালাতে হবে, বিভিন্ন রকম করে গিয়েছে। এখন ক্ষমতা হবে না। এইবার আপনারা বুঝতে পারছেন তো যে ইউনূস সাহেব কত ফন্দি ফিকির করে এনাকে নিয়ে এসেছে, আর ইনি ঠিক কতটা মালের দরুন মাল। বুঝতে পারছেন তো? ভাষায় একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এইবার আসুন প্রধান খবরে। টুকরো খবরগুলো শেষ হয়ে গিয়েছে, মানে কোথা থেকে শুরু করব বন্ধুরা? আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট AIE, এটা হচ্ছে নামটা মনে রাখবেন। আচ্ছা, প্রথমে এখান থেকে শুরু করি। ওয়াশিংটন এক্সামিনার, এই যে ট্রাম্পের যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে একটা ম্যাগাজিন, আমেরিকান ম্যাগাজিন, সাপ্তাহিক ম্যাগাজিন, ওয়াশিংটন এক্সামিনার। এই ওয়াশিংটন এক্সামিনারে গতকাল একটি ওই ম্যাগাজিনে যেরকম ছাপা হয় এরকম ছাপা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। আর এই ছাপার লেখার কাজটি করেছে এই যে ব্যক্তিকে দেখছেন, মাইকেল রুবেন, ইনি এই কাজটি করেছে। ইনিও একজন আমেরিকার আর কি ওই যুদ্ধ বিশেষজ্ঞ এরকম টাইপের একজন লেখক, সাংবাদিক। তো ইনি এই কাজটি করেছে। আর এই ম্যাগাজিনে এই লেখাটি বার হওয়ার পর এই যে বলছি AIE, আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, এটা যে একটা অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক, এই থিঙ্ক ট্যাঙ্ক আজ দুপুরে ওই ম্যাগাজিনে যে সংবাদটি, প্রতিবেদনটি প্রকাশ হয়েছে, সেই সংবাদটি এনাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই থিঙ্ক ট্যাঙ্কের আমেরিকার এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এই থিঙ্ক ট্যাঙ্কে প্রকাশ করেছে, আজ প্রকাশ করে সারা বিশ্বকে জানিয়েছে। আর এই থিঙ্ক ট্যাঙ্কে যেটা প্রকাশিত হয়েছে সেটাকে আবার মানব জমিন, এখানে ডেট দেখুন 18-19, আজ
মানবজমিন এনাদের এই প্রতিবেদনটি বাংলাদেশকে জানিয়েছে। তো আমরা মানবজমিন থেকে পুরো জিনিসটা হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড পড়ে আপনাদের সামনে বা আমরা একসাথে বোঝার চেষ্টা করব যে আমেরিকা তাদের ম্যাগাজিনে ইউনুসকে ঠিক কিভাবে উপস্থাপন করেছে। পারলে এই টাইটেলটি সার্চ করে আপনারা মানবজমিনে গিয়ে এই প্রতিবেদনটি দেখে আসতে পারেন। আমি পড়ছি, আপনারা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি কথায় এক একটা আলাদা আলাদা অর্থ আছে। শেখ হাসিনার পতনের পর 84 বছর বয়সী ইউনুসের হাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব তুলে দেয়া হয়। সম্ভবত রাজনৈতিক ক্ষোভ ইউনুসকে অন্ধ করে দিয়েছিল, আহম্ব তাকে ঘিরে রেখেছিল, কিন্তু আজ তিনি ক্রমবর্ধমানভাবে একটি ইসলামাপন্থী এবং সন্ত্রাস আলিঙ্গনকারীদের সমর্থন দিয়ে চলছেন। জামাতে ইসলামী দেশের বৃহত্তম ইসলামাপন্থী দল, যার পাকিস্তানি শাখা সেই দেশের সবচেয়ে উগ্র দলগুলোর মধ্যে একটি। সেই দেশ বলতে বাংলাদেশ বলা হচ্ছে। জামাতে ইসলামীকে সবচেয়ে উগ্র দল বলে এখানে আখ্যা দেওয়া হচ্ছে, সবচেয়ে উগ্র দলগুলোর মধ্যে একটি। দ্রুত বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ সুসংহিত করেছে, মানে বর্তমানে তারা নিয়ন্ত্রণ সুসংহিত করেছে বাংলাদেশের উপরে। শেখ হাসিনা ও তার ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর প্রথম সপ্তাহে সংখ্যালঘু এবং উদারপন্থীদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ ওঠে। বাইরের দেশগুলো, বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে বাংলাদেশ খবরের শিরোনাম হচ্ছে 175 মিলিয়ন মানুষের দেশটি বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থলে রূপান্তরিত হয়েছে। 175 মিলিয়ন মানুষের দেশটি বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থলে রূপান্তরিত হয়েছে। ঠিক যেমন কয়েক দশক আগে আমেরিকান সাংবাদিক এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বুঝতে পারেনি যে ইসলামাপন্থী দলগুলো দ্রুত বিস্তার ঘটাচ্ছে। উদাহরণস্বরূপ হারকাত উল জিহাদ আল ইসলামী বাংলাদেশ পাকিস্তানের লস্কর তৈয়বার মতো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে। আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না, বুঝে নেবেন কিন্তু প্রতিটা কথা। শক্তিশালী করেছে, যারা 2008 সালের মুম্বাই হামলার নেপথ্যে ছিল। জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার জন্য তার নূতন নিরাপদ আশ্রয়স্থলকে ব্যবহার করছে। মানে বলা হচ্ছে ভারতের বিরুদ্ধে এই জঙ্গি গোষ্ঠীটি ভারতের বিরুদ্ধে হামলা করার জন্য, আবার হামলা করার জন্য এখন বাংলাদেশকে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করতে যাচ্ছে। এর একটি শাখা নিও জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশ সিরিয়ায় ইসলামিক স্টেটের পরিপূরক হিসাবে যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে, মানে যোদ্ধাদেরও নিয়োগ দিচ্ছে, তারা বলে দিচ্ছে। শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুদের নয়, বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদেরও তারা লক্ষ্যবস্তু করছে। বাংলাদেশের বর্তমান নূতন শাসন ব্যবস্থায় হিজবুত তাহরির এবং খেলাফতে মজলিস সন্ত্রাসীদেরও জেল থেকে বের করে আনা হয়েছে। বাংলাদেশ আজ অনেকটাই 2000 সালের আফগানিস্তানের মতো। বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে হেফাজতে ইসলামের ব্যানারের অধীনে খেলাফতে মজলিস, আল্লাহর দল এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এখন একত্রিত হয়েছে। তাদের স্লোগান বাংলাদেশ হবে আফগানিস্তান, আমরা হব তালেবান। বিন লাদেন নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের ওপর সন্ত্রাস সৃষ্টি করতে পেরেছিলেন, কারণ ক্লিন্টন ও বুশ উভয়েই সেই সুযোগ করে দিয়েছেন। সন্ত্রাসবাদের দিকে বাংলাদেশের দ্রুত অবতরণকে উপেক্ষা করে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প তাদের পূর্বসূরীদের ভূমিকাগুলো সংশোধন করার চেষ্টা করছেন। প্রধান পার্থক্য হল বাংলাদেশে একটি সন্ত্রাসী ঘাঁটি
দুটি কারণে আরও বিপজ্জনক হতে পারে। প্রথমত, বাংলাদেশ হলো বিশ্বের অন্যতম জনবহুল দেশ। গুহা এবং পর্বতের মতো গোপন আস্তানা, শহরে বস্তিতে থেকে সন্ত্রাসীদের বের করে আনা কঠিন। দ্বিতীয়ত, আফগানিস্তান ছিল স্থলবেষ্টিত, কিন্তু বাংলাদেশের সীমানা বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল এবং সেখানে সমুদ্র দিয়ে পালিয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে। ইসলামিক স্টেটের নতুন সাম্রাজ্য আরও সুসংহিত হওয়ার আগে তাদের পথ রুদ্ধ করার সময় এসেছে। দর্শক বন্ধুরা, আমি আর বেশি আপনাদের সময় নেব না। এই পোর্শনটি দরকার হলে আর একবার আপনারা রিভাইন্ড করে নেবেন। এখানে মানব জমিনে টাইটেল দেয়া হয়েছে, কেন বলা হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, এবং আমেরিকার ওই প্রতিবেদনের টাইটেল দেওয়া হয়েছে, ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান, মানে বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান হতে যাচ্ছে। এই রিপোর্টটি মানব জমিনে গিয়ে আপনারা পড়ে আসবেন। সুতরাং ইউনূস সাহেবের পুরোপুরি ধুতি খুলে দিয়েছে, আর একটু বাড়াবাড়ি করলে হয়তো এবার এর থেকেও বড় কিছু হয়ে যাবে। আর কিছু বাদ রেখেছে ডোনাল্ড ট্রাম্প, আর কিছু লেখাতে বাদ রেখেছে, সবই তো তুলে দিয়েছে। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইউনূস সাহেব যতই যাই করুক, যতবার একটা করে তারা লাভ দেবে, ততবারই সেই লাভকে কোনো না কোনোভাবে আমেরিকা এবং ভারত কাটাকুটি খেলতে চলে আসবে। এখন এ বিষয়ে আপনাদের কি মতামত? শেখ হাসিনাকে আমেরিকা যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে প্রতিটা পদক্ষেপে, সে বিষয়ে আপনাদের কি মতামত? এই সমর্থন নিয়েই কি? ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য এবং আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।